ওই পুরনো সিনেমাগুলো আসে, এখনও মানুষ টিভির সামনে বসে পড়ে দেখে, কিন্তু তারা দেখে কোন টানে, গল্পটা টানে। একটা শর্ট দিলাম, সেটা দিয়ে মানে ওকে করে দিল, বাট আমার খুব একটা পছন্দ হয়নি। আমি অন্যকে বললাম যে এটা আরেকবার নেবে। হ্যাঁ, বললো কেন দাদা? বললাম না, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমি একটু ভালোভাবে দিতে পারবো। বললো হ্যাঁ করো। তো এই ফ্রিডমটা ছিল। সিনেমা হলে খুব একটা তো দর্শক হচ্ছে না, তো সেই জায়গার থেকে হাঁটি হাঁটি পাপা কিন্তু সফল। আমি জন্ম থেকেই থিয়েটারের পরিবেশেই বড় হয়েছি। খালি পরীক্ষা হয়ে গেলে বাবা জিজ্ঞেস করতো পাশ করবা তো? হ্যাঁ। অ্যাক্টার লেট করে আসে, পরের দিন থেকে সে থাকবে না। কিন্তু এইখানে থিয়েটার করতে গেলে তোমাকে সঙ্গে আরেকটা কিছু করতে হবে, নাহলে আমরা ভালো অ্যাক্টার বাজে অ্যাক্টার বলি কেন? কোন জায়গা থেকে বলি? ছোট ছেলেটা তো কি ভালো, আপনার বড় ছেলেটা এইরকম হলো কেন? আমাকে হড়কাচ্ছে রীতিমতন। বলছি এই ডায়লগটা আমি কেন বলছি, এই কেনর উত্তরটা আগে খোঁজা দরকার পড়ে, তবেই ওই ডায়লগের ডেলিভারিটা ঠিকভাবে হবে, তার মিনিংটা ঠিক করে পৌঁছবে। আপনার থট প্রসেসকে কিভাবে ইউজ করতে হয়, এটা কিন্তু থিয়েটার শেখায়। তারপরে আপনি মিডিয়াতে আসুন, দেখবেন খুব ইজি হয়ে যাচ্ছে। টাইমলেস মেমোরিজ, কথা ও কাহিনী। আজকের এপিসোডে আমার সাথে রয়েছে আমার খুব প্রিয় একজন অভিনেতা সন্দীপ ভট্টাচার্য। থ্যাংক ইউ এপিসোডে আসার জন্য। এখানে আমি যে কি বলি, কোন প্রশ্ন দিয়ে শুরু করি, এত প্রশ্ন আমার মনে তোমাকে নিয়ে, অ্যান্ড আই এম শিওর যে অনেক মানুষ যারা দেখছে তাদেরও অনেক প্রশ্ন তোমাকে নিয়ে। তাহলে আমরা একটা হাঁটি হাঁটি পা নিয়ে শুরু করি, যেখানে আমার সাথে তোমার একটা আলাদাভাবেই আলাপ ঘটেছিল, এবং সেখানে তুমি ডক্টর হয়েছিলে, যে রোলটা তুমি প্লে করেছিলে। তো সেই রোলটার মধ্যে কোনো স্পেশাল কিছু ছিল কি? স্পেশাল ছিল মানে প্রথম কথা হচ্ছে যে যে ডাক্তার, সে চিরঞ্জিতদা যে রোলটা করেছিলেন তার ফ্যামিলি ফ্রেন্ড, আর রোলটার মধ্যে একটা অদ্ভুত একটা মজা ছিল, যেটা হয়তো আলাদাভাবে চেনাতে সাহায্য করেছে আর কি। এবং ওই কাজটা করতে আমার ভালো লেগেছে এই কারণেই যে স্ক্রিপ্টটা বড় ভালো ছিল। এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ ইদানিংকালে বাংলা ফিল্মে খুব একটা হয়নি, যেটা আগে হতো। আগে যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানাতে আমরা যে সিনেমাগুলো দেখতাম, একটা গল্পটা এত স্ট্রং হতো, যেটা এখনও যদি ওই পুরনো সিনেমাগুলো আসে, এখনও মানুষ টিভির সামনে বসে পড়ে দেখে, কিন্তু তারা দেখে কোন টানে, গল্পটা টানে। সেই ধরনের গল্প হাঁটি হাঁটি পাপাতে ফিরে এসেছিল, যেটা খুব ভালো লাগার একটা জায়গা। এবং আমার ওই ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার একটা ছিল, যে এইরকম একটা ফ্যামিলি ফ্রেন্ড, সে ডাক্তার, তাদের মধ্যে একটা খুনসুটিপনার একটা ব্যাপার থাকে। এবং কি বলবো, মানে চিরঞ্জিতদা যে রোলটা করছিলেন, তার যে ফ্যামিলি কোনো ডিসিশান নিতে হলে আমাকে বা আমার মিসেসকে জিজ্ঞাসা করে আলাপ আলোচনা করে একটা ডিসিশান নেওয়া, মানে এতই আত্মীয়তা একটা ব্যাপার ছিল। রক্তের সম্পর্ক নেই, বাট ওই আত্মীয়তাটা ছিল, যেটা আমি ছোটোবেলাতে আমার পাড়া কালচারে আমি দেখেছি। কিন্তু এই ব্যাপারগুলো যে মানে আমি আমাদের বাড়ির ঘটনাই যদি বলি, আমাদের বাড়িতে কি বলবো, যে কোনো অনুষ্ঠান হোক বা অনুষ্ঠান না হোক, পাড়ার লোকজন এসে ওখানে গল্পগুজব করা, হামলে পড়া, একসঙ্গে খাওয়া দাওয়া করা, এইগুলো হতো আর কি। তো সেই মেমোরিগুলো তো কাজ করেছে, যার ফলে একটা সব দিক দিয়েই একটা ভালো লাগা কাজ করেছে। আর ঘটনা হচ্ছে যে এটা আমার মনে হয় যে যেটা ভালো লাগে, মানে একটা কাজ তুই ধর করতে যাচ্ছিস, সেই কাজটা তোর যদি মানে ভালো না লাগে, তাহলে সেই ক্যারেক্টারগুলো পোট্রে করা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু আমি ওই বলছি না যে কোথাও কানেক্ট করতে পারছিলাম আর কি, যে কারণে কাজটা করেও খুব আনন্দ পেয়েছি। এবং আমার যে ডিরেক্টর ছিলেন, অদ্ভুত একটি ডিরেক্টর, উনি কোনো কথাও বলতেন না, কিছুই না। ওটা বড় ইন্সপায়ারিং ছিল ইনফ্যাক্ট।
যে আমি আমি যদি কিছু বলি, যে সাজেস্ট করি যে আমি যদি এটা এই জায়গায় এরকমভাবে করি, হ্যাঁ করো দাদা করো। তো এই যে ব্যাপারগুলো, আর্ট ব্যাপারটাই তো একটা লেনদেনের মধ্যে দিয়ে এগোই, মানে এমন নয় যে একজন যা বলছে সেটাই করে দিতে হয়, মানে কখনো কখনো বাধ্যও হই, বাট এই ফ্লেক্সিবিলিটিটা যদি থাকে তখন ক্যারেক্টার পোর্ট্রে করতে খুব সুবিধে হয়, কারণ তখন আমি নিজেও নিজের কিছু ইনপুটস দিতে পারছি, নিজের কিছু কন্ট্রিবিউশন সেটাতে থাকছে। এইটা বোধহয় ক্যারেক্টারকে বা সিনকে একটু এনরিচ করে দেয়। তো সেই ভালো লাগা জায়গাটা ছিল একদম, বিকজ আর্ট হচ্ছে কমপ্লিটলি ফ্রিডম, একদম লাইক একদম। ওখানে যদি তোমার কোনো বাধা থাকে অনেক সময় আমরা আটকে যাই, কিন্তু এখানে অর্ণব মিত্তা আমাদের ডিরেক্টর, উনি একদমই মানুষ আর কি, আর্টের মানুষ, উনি সেরকম ভাবে আমাদের স্পেস ক্রিয়েট করে একদম দেয়। দিয়েছে, মানে আমি বলছি যে একটা শট দিলাম সেটা দিয়ে মানে ওকে করে দিল, বাট আমার খুব একটা পছন্দ হয়নি। আমি অর্ণবকে বললাম যে এটা আরেকবার নেবে, হ্যাঁ বললো কেন দাদা, বললাম না আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমি একটু ভালোভাবে দিতে পারবো। বললো হ্যাঁ করো। তো এই ফ্রিডমটা ছিল, যার ফলে আমি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলাম এই প্রজেক্টটার সঙ্গে। একদম, আর ভীষণ অর্গানিক ভাবে ব্যাপারটা মানুষ নিয়েছে, এবং যখন আমরা হলে গেছি আমরা দেখেছি যে মানুষ এগিয়ে এসেছে তোমার কথা জিজ্ঞেস করতে, তোমাকে দেখতে, যেদিন তুমি হয়তো আসতে পারোনি তোমার কথা জিজ্ঞেস করেছে, এটা দারুণ মজা লেগেছে। এবং দর্শকরা বলছিল যে এই রকম ফিল্ম অনেক বানানো দরকার, এইটা কিন্তু একটা বিশাল পাওয়া, যেখানে এখন সিনেমা হলে খুব একটা তো দর্শক হচ্ছে না, তো সেই জায়গার থেকে হাঁটি হাঁটি পাওয়া কিন্তু সফল। মানুষকে আমি দেখেছি যে একবার দেখে গেছে, পরে তার ফ্যামিলি নিয়ে এসে দেখেছে, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আর কি। অ্যাচিভমেন্ট থেকে আমার নেক্সট প্রশ্ন তোমাকে, তোমার শুরু তো থিয়েটার থেকে, একদম তো অনেকেই জানে কিন্তু অনেকে হয়তো জানতে চায়, তো থিয়েটারে কি করে তুমি প্রথম আসলে? থিয়েটার অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেই না একটা থিয়েটারের পরিবেশ ছিল, মানে আমি জন্ম থেকেই থিয়েটারের পরিবেশেই বড় হয়েছি। মানে আমার মেজো কাকা ইপটার সঙ্গে জড়িত ছিলেন, আমার মেজো কাকিমা মেজো কাকা দুজনেই যেমন কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করতেন, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে থিয়েটারেও তাদের আমি অভিনয় দেখেছি, গান বাজনা, আমাদের পরিবারেই একটা গান বাজনা থিয়েটার এই পরিবেশটা ছিল, আছেও। তো ওই পরিবেশেই বড় হয়েছি। আর সবার ছোটোবেলাটা যেরকমভাবে শুরু হয়, যে বাড়িতে চৌকির ওপর দাঁড়িয়ে বিছানার চাদর দিয়ে পর্দা করে সেই অমূল্য দইয়ালা করছি, আমি করছি, আমার ভাই করছে, ছোট ভাই, তো ওই রকমভাবে শুরু হয়েছে। তারপরে বড়দাদাদের, আমার বড়দা হচ্ছে প্রদীপ ভট্টাচার্য বহরমপুর, আমার নিজের বড়দা, তো তাদের একটা থিয়েটার গ্রুপ ছিল ভিপজিওর বলে, তো সেটা আমাদের বাড়ির পাশেই তার রিহার্সাল হতো। তো আমি গিয়ে ওখানে বসে থাকতাম, বসে বসে দেখতাম, এবং জানি না ওখান থেকেই নকল করা, এটা করা, এইগুলো ধীরে ধীরে তৈরি হয়েছে, এবং ওইদিকে বেশি ঝুঁকে পড়েছি আর কি। তো ওদের সঙ্গেই, ভিপজিওরের সঙ্গেই একটা প্রোডাকশানে আমি চাইল্ড আর্টিস্টের একটা রোল করেছিলাম, যেটাতে আমি দুর্গাপুরে একটা কম্পিটিশান হয়েছিল, সেখানে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো চলেছে, মানে পড়াশোনা এসবের পাশাপাশি থিয়েটারের কাজটাও তখন থেকেই তৈরি হয়েছে। আর বাড়িতে থিয়েটারের মানুষজনের আড্ডা হতো, সেই আড্ডা আমি ছোট হলেও গপগপিয়ে গিলতাম আর কি, যেন আমার অদ্ভুত লাগতো এই ব্যাপারটা। এবং বাড়িরও প্রশ্রয় ছিল এই ব্যাপারটাতে, বড়দাদার তো ছিলই, আমার মা বাবারও ছিল, প্রশ্রয়টা ছিল। এই জন্য যত বড় হয়েছি কোনো দিনই মা বাবা আমাকে পড়াশোনাতে জোর দিতে হবে বা ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এরকম কোনো দিনই হয়নি। মানে খালি পরীক্ষা হয়ে গেলে বাবা জিজ্ঞেস করতো পাশ করবা তো, হ্যাঁ তা করব। তো এই ছিল। আর ছোট থেকেই মানে ছবি আঁকা বা
মাটি দিয়ে মূর্তি গড়া এইসব ন্যাক ছিল আর কি। হ্যাঁ, তবলা বাজানো, হারমোনিয়াম বাজানো, যেটা কারো কাছে শিখিনি কিন্তু পারতাম আমি। যেহেতু গান বাজনার পরিবেশ ছিল, আমরা ওই টেবিল বাজাতে বাজাতে কখনো তবলাতে হাত দিয়ে ফেলেছেন, তবলাও বাজাতে পারতাম। মাটির মূর্তি বানানো, আমাদের ওখানে একটা মৃৎশিল্পী ছিলেন, মানে বহরমপুরে প্রচুর মৃৎশিল্পী আছেন, ছিলেন। তো এই ছোটোবেলাতে মানে স্কুলে পড়তাম তখন ওনাদের ওইখানে গিয়ে চুপ করে বসে থাকতাম আর কি, যে কীভাবে বানাচ্ছে, মাটির তাল থেকে করে করে কীভাবে বানাচ্ছে সেইগুলো লক্ষ্য করতাম। আমার বাড়িতে এসে এসে মূর্তি বানাতাম। মানে আমার বাড়িতেই 4 বছর আমার বানানো সরস্বতী ঠাকুর পুজো হয়েছে, এবং মানে ঠাকুরের মুখ আমি বেশ ভালোই বানাতে পারতাম। পরবর্তীতে এমনও হয়েছিল যে ওখানকার কোনো মৃৎশিল্পীর দুর্গা ঠাকুরের অসুরের মুখ আমি বানাই। তো এইগুলো ছিল আর কি। আমার মেজদাদা খুব ভালো আঁকতেন, তারপরে ওয়ালিং করতাম আমরা। পুরো ফ্যামিলি খুব ক্রিয়েটিভ এবং ছোট হ্যাঁ, থেকেই ওই আর কি, মানে ওই আঁকা ঝোঁকা এইসবের দিকেই ঝোঁকটা বেশি ছিল। আসলে যখন আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমরা বড় হয়ে উঠি না, তখন অনেক রকম গুণ আমরা দেখতে পাই, বুঝতে পারি। এবং তুমি বলে গিলে খাই, ওই গিলে খাওয়াটা মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। আর তুমি বহরমপুরে বড় হয়েছো, একটা গ্রাম বাংলার খুব ঐতিহ্য, মানে একটা রুট তোমার মধ্যে খুব স্ট্রংলি বিলং করছে। একদম একদম। ওখান থেকে মনে হচ্ছে এত কিছু তুমি ব্রাঞ্চ আউট করেছো এখন। আর তারপরে থিয়েটার, তুমি তো অনেক ডিরেকশনস দিচ্ছ এখন থিয়েটারে, তো সেটার বিষয়ে কিছু জানতে চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে থিয়েটারটাই করে গেছি সারা জীবনটা ধরে। মানে আমি গ্র্যাজুয়েট হয়েছি 83-তে, তারপরে 90 সালে আমাকে বড়দাদা নিয়ে চলে গেল রবীন্দ্রভারতীতে। সেই প্রথম আমার একা একা কোথাও বাইরে আসা, মানে আমি একা একা কোথাও কোনো দিন থাকিনি। তো রবীন্দ্রভারতীতে, যেহেতু বড়দাদা নিজেও রবীন্দ্রভারতীর MA, তো এসে সে হস্টেলে ঢুকিয়ে দিল, বললো থাক। তারপরে অ্যাডমিশান তো হয়ে গেল, রবীন্দ্রভারতীতে শুরু করলাম এবং চুটিয়ে কাজ করেছি আর কি তখন। এবং তখন আমার টার্গেট ছিল যে আমি NSD যাব, কারণ একটা বহরমপুরে NSDর প্রোডাকশান দেখে আমি মানে স্তম্ভিত হয়েছিলাম যে এইরকমও হয়, থিয়েটার এইরকম হয়, অদ্ভুত একটা ফিল্মিক একখানা ব্যাপার, হিউজ লাইটস, সেসব দেখে টেকে চমকে গেছি একেবারে। তো তখন থেকে একটা টার্গেট আমি নিয়ে নিয়েছিলাম যে ওইখানে আমি যাব। এবং বড়দাদা এই ব্যাপারটাতে আমাকে সর্বক্ষণ সাপোর্ট করে গেছে। বড়দাদাও চাইতো যে আমি NSD যাই। তো যাই হোক, রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম স্পেশাল অনার্সে। তারপরে হিন্দিটা ভালো মতন শিখবো বলে কলকাতার রঙ্গকর্মীতে উষাদির কাছে ওই গ্রুপটাতে কাজ করলাম 1.5 বছর। তখন রাজেশ শর্মা ছিল এখানে। তো ওটা স্পেশাল অনার্স করতে করতে আমি NSD পেয়ে গেলাম। তারপরে NSD যাওয়া এবং মানে আমার লাইফের 3টে বছর মানে গোল্ডেন টাইম আমার লাইফে, মানে লাইফই চেঞ্জ করে দিল আর কি। মানে অদ্ভুত রকম। আমি তখন অ্যাক্টিংটাই করতাম, অ্যাক্টিংয়ের সঙ্গে সঙ্গে থিয়েটারের যাবতীয় কাজ, মানে সেট বানানো থেকে শুরু করে সেট ক্যারি করা, মেকআপ করা, মানে সেট পেইন্ট করা থেকে শুরু করে সব কাজটাই করতাম, পারতাম আর কি। কোথাও বাজনার প্রয়োজন হচ্ছে সেখানে ঠেকনা দেওয়া, এগুলো সবই করতাম আর কি। মানে ওইটা আমাকে আলাদা একটা মানে আমি ওখানে প্রাণ পেতাম আর কি, অক্সিজেন পেতাম ওখানে। আর সত্যি কথা বলতে কি, আমি সারা জীবনটা থিয়েটার করেই যাব এটাই আমার লক্ষ্য ছিল, যার জন্য কোনো দিন কোনো কম্পিটিটিভ এক্সাম দিইনি। হ্যাঁ, মানে ওই যে 83-তে গ্র্যাজুয়েট হয়েছি, 7 বছর আমি কমপ্লিট থিয়েটারে ছিলাম। তো ওই NSD গিয়ে মানে একটা নতুন দেখা, নতুন জানা, যে ওখানে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্স থেকে স্টুডেন্টরা আসছে,
হ্যাঁ, মানে কেরালা থেকে, বিহার থেকে, মণিপুর থেকে, সাউথ থেকে, হায়দ্রাবাদ থেকে এসেছিল, এরকম মধ্যপ্রদেশ থেকে, আসাম থেকে, বেঙ্গল থেকে। তো এই যে বিভিন্ন কালচার থেকে আসা মানুষজন, তাদের সঙ্গে 3টে বছর একসঙ্গে কাটানো একটা ফ্যামিলি হয়ে যায়। আফটার সাম টাইম ওটা আমাদের একটা ফ্যামিলি হয়ে যায়। একসঙ্গে কাজ করা, মানে এনএসডিটা একটা রিয়েলি একটা স্বপ্নের জায়গা। মানে ওখানে যখন কাজ করতাম, কাজ করতে করতে সকাল হয়ে যেত, টের পেতাম না। আমাদের সকাল 8টা থেকে ক্লাস শুরু হতো, মানে 8টায় 1 মিনিট হলেও আমরা ক্লাসে ঢুকতে পারতাম না, এইরকম ডিসিপ্লিন ছিল। হ্যাঁ, তো যেসব আমাদের হোমওয়ার্ক থাকতো সেগুলো রাত্রেবেলায় কাজ করছি, ওইখানেই কাজ করছি, স্টুডিওতে কাজ করতে করতে কখন সকাল হয়ে গেছে টের পেতাম না। দিয়ে সবাই মিলে গিয়ে একটা জায়গা আছে আইটিও বলে, ওইখানে গিয়ে আলু পরাটা খেতাম, দৌড়াতে দৌড়াতে এসে আবার ফ্রেশ হয়ে 8টার সময় ক্লাসে ঢোকা, এবং সারা দিন এই যে পাগলের মতন কাজ করে যাওয়া। হ্যাঁ, থিয়েটার ছাড়া আর কোনো চিন্তা ভাবনা নেই। এবং যেসব ফ্যাকাল্টি আমরা পেয়েছিলাম, এবং আমি এনএসডিতে গিয়ে যেটা রিয়েলাইজ করেছি যে যেসব ফ্যাকাল্টি আমাদের ক্লাস নিতেন, তারা টিচার কম বন্ধু বেশি। ফলে যেটা হতো যে অনেক কিছু নেওয়া যেত তাদের কাছ থেকে। তারা সব সময় অ্যাভেলেবল, কোনো প্রবলেম, মানে আমি বলছি যে পার্সোনাল প্রবলেম হলেও আমরা ওনাদের সঙ্গে শেয়ার করে ওটা কিভাবে ওভারকাম করা যায়, ওনারা সেই রাস্তাটা দেখাতেন। বেসিক্যালি একটা অধ্যয়নের খুব দরকার। একদম একদম। ওই এনএসডি ইজ ওয়ান প্লেস যেখানে মেডিটেশন ফর্ম আর কি, থিয়েটার নিয়ে মানে পুরো একটা আশ্রমের মতন ছিল আশ্রমের একটা। মতন, এক্স্যাক্টলি গুরুকুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে হোয়াট এভার ওয়ার্ক উই ডু, আমরা যদি সেই ডেডিকেশন নিয়ে কাজটা করি এবং এমন একটি জায়গা যদি আমরা খুঁজে বার করি, যাই সময় কাটাই, তাহলে একদিন আমরা ডেফিনেটলি অন দ্য ওয়ে, এন্ড রোড টু সাকসেস আমরা হবই, মানে আমাদের মনের মতো। এবং ওনারা গাইড করতেন যে তোমাকে কিভাবে কাজ করা উচিত। হ্যাঁ, তারপরে আমি বিদেশ গেলাম ওইখান থেকেই এনএসডি করার পরে। 1 বছর আমি দিল্লিতে থেকে, মানে 3 বছরের কোর্স। তো এই বিদেশ আর আমাদের দেশের থিয়েটারে ডিফারেন্স কি তুমি ফিল করলে? তো ডিফারেন্স তো অনেক কিছু। ডিফারেন্সটা হচ্ছে প্রফেশনালিজমের। হ্যাঁ, আমি প্রথমে ইংল্যান্ডে গেছিলাম, ওখানে ফার্দার স্টাডির জন্য আর কি, ডিজাইনের ওপর। আমি উইম্বলডন স্কুল অফ আর্টে ছিলাম। তো সে সময় প্রচুর থিয়েটার দেখেছি ওখানে। ওখানে যে প্রফেশনালিজমটা দেখেছি, যে ওরা ওইটা ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, এবং পারফেক্ট টাইমে আসা, কাজ করা, চলে যাওয়া, তাতে হয় কি যে প্রোডাকশানের যে মান, সেটা, আর ওরা টেকনিক্যালি খুব সাউন্ড টেকনিক্যালি। তা আমি মিউজিক্যাল দেখেছিলাম মিস সাইগন বলে। সেখানে স্টেজটা তো হিউজ স্টেজ, মানে সাইক্লোরামা 3টে পার্টে ভাগ করা, মাঝের পার্টটা উপরে চলে যায়, সাইডে চলে যায়, দুই দিকেরটা। তো দেখেছি মানে একটা দৃশ্যে ওপর থেকে একটা হেলিকপ্টার নেমে আসছে, গাট 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 করে একটা হেলিকপ্টার নেমে এলো। আমি তো নেমে তো এলো, আমি ভেবে যাচ্ছি যে প্রপেলারটা ছিল কি করে ওইখানে। তার মানে কারণ ওখানে অনেক লাইট বার থাকে ওপরে, প্রচুর। তার মানে ডেফিনেটলি প্রপেলারটা ফোল্ড অবস্থাতে ওপরে ছিল। তার মানে ওটা যখন নামছে, ওটা আনফোল্ড হচ্ছে, তারপরে মেশিনটা ঘুরছে। মানে টেকনিক্যালি খুব সাউন্ড, ওটা নিয়ে কোনো তো কথাই হবে না। এবং ওখানে আমি একজন সেট ডিজাইনারের সঙ্গেও কাজ করেছি। হ্যাঁ, টম পাইপার বলে একজনের, মানে অ্যাওয়ার্ড উইনিং ডিজাইনার, ওনার সঙ্গে আমি একটা প্রজেক্টেই কাজ করেছি আর কি। তখন একটা নাটকের কাজ চলছিল তো আমাকে উনি স্ক্রিপ্টটা দিলেন,
এটা তুমি পড়ো। তো আমি পড়ে টড়ে দেখলাম যে উনি অনেক রিয়েলিস্টিক ছবি টবি এনে লাগিয়েছেন আর কি। তো আমি নাটকটা পড়ে বললাম যে স্যার এটা তো রিয়েলিস্টিক প্লে নয়, তো আপনি রিয়েলিস্টিক প্লেস খুঁজছেন কেন, স্পেস বানাচ্ছেন কেন? বললো তাহলে তোমার কি মনে হয়? তো আমি তখন আমার মতামতটা জানালাম যে আমার স্যার মনে হচ্ছে, কারণ একটা ক্যারেক্টার হুইল চেয়ারে বসে বারবার বলছেন যে আমাকে সেন্টারে নিয়ে এসো। তো ওই সেন্টারে নিয়ে এসো, ওইখান থেকে আমার ডিজাইনের ক্লুটা আমি পেলাম, বীজটা পেলাম। আমি আনলাম যে এটা মাস্ট বি আ স্ফেরিক্যাল স্পেস যেখানে একটা সেন্টার পয়েন্ট আছে। তো এইখান থেকে ডিজাইনটা ডেভেলপ করলো। আর ওইটা মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কনটেক্সটে ওটা ফেলছিলেন ডিরেক্টর। তো আমার মনে হলো যে স্টেজ ফ্লোরটা সাদা বালিতে ভর্তি থাকবে, আর তার ভেতরে ভেতরে ইউটেন্সিলসগুলো আছে, একটা চাকর এবং মনিবের গল্প। তো ওই হাত ঢুকিয়ে এক একটা ইউটেন্সিলস বার করছে, করে রান্না করছে, দিচ্ছে, অমুক তমুক আর কি। আর ওয়ালটা, ব্যাক ওয়ালটা আমি যেটা মনে হলো যে একটা সিলিন্ড্রিক্যাল একটা স্পেস হোক, মানে একদম ফার্স্ট উইংস টু ফার্স্ট উইং একদম সিলিন্ড্রিক্যাল, কিন্তু যে টেক্সচারটা হবে ওটা হচ্ছে ইটের মতন, যেন ইটের দেওয়াল। কালারটা হবে ওপরটা একদম ডার্ক ব্লু, লাইট ব্লু, লাইট ব্লু, হোয়াইট দিয়ে বালিটার সঙ্গে মিশে যায় আর কি। মানে ফ্লাইটে যেতে যেতে এই দৃশ্যটা তো দেখি যে জানলা দিয়ে যে স্কাইটা কেমন লাগছে, ওইটা ওইখানে পেন্ট করিয়েছিলাম এবং আমি মডেল বানিয়ে দিয়ে এসেছিলাম। এবং তারপরে আমি চলে এসেছি এবং তারপরে আমাকে ফোন করেছিলেন আমার ডিজাইনার, বললেন যে তোমার ডিজাইন ডিরেক্টরের খুব পছন্দ হয়েছে। তো ওইটা একটা বড় পাওনা যে মানে ওই কাজটার সঙ্গেও আমি একটু জড়িয়ে ছিলাম আর কি, একটু হলেও। তো এই আর কি, ওই অ্যাকচুয়ালি ওখানে বললাম যে ওখানে প্রফেশনালিজমটা প্রখর। মানে ওখানে যদি কোনো অ্যাক্টার লেট করে আসে, পরের দিন থেকে সে থাকবে না কিন্তু। মানে ওখানে থিয়েটারটা একটা ইন্ডাস্ট্রি, ওটা সময় কাটানোর জায়গা নয়, ওটা ইন্ডাস্ট্রি। ওখানে তো তোমার গভর্নমেন্ট ফান্ডও অনেক আছে থিয়েটারের জন্য। তা তো এখানে যেমন ফান্ডটা তো খুবই কম, ইনফ্যাক্ট অনেক জায়গাতে তো ফান্ডও নেই, হ্যাঁ, প্যাশনেটলি করছে থিয়েটার। না ওখানে গভর্নমেন্টের একটা ভালো সাপোর্ট আছে, প্লাস ওখানে বহুত থিয়েটার কোম্পানিজ আছে। এবং ঘটনা হচ্ছে যে ওখানে অ্যাক্টার্সরা কিন্তু অ্যাক্টিং করে ভালো মতন সারভাইভ করে, খুব ভালো মতন সারভাইভ করে। ওখানে অ্যাক্টার্সদের একটা আলাদা ইজ্জত আছে, এটা আছে। তো ওই সিচুয়েশনটাকে ইন্ডিয়াতে কখনো হবে যেখানে অনেকগুলো থিয়েটার আমাদের এখানে ওই ইনফ্রাস্ট্রাকচারটা তো নেই। হ্যাঁ, ওই ইনফ্রাস্ট্রাকচারটা নেই যেখানে মানে যে থিয়েটার করেই সারভাইভ করব, এইটা আমাদের দেশে নেই। এর জন্য হয় কি, বহু ট্যালেন্টেড অভিনেতা বল বা শিল্পী এরা কিন্তু হারিয়ে যাচ্ছে, কারণ তাদের তো বেঁচে থাকতে হবে, যেটা আমরা কোভিডের সময় খুব ভালো মতন টের পেয়েছি। এইখানে থিয়েটার করতে গেলে তোমাকে সঙ্গে আরেকটা কিছু করতে হবে। মানে ইনফ্যাক্ট আমাদের বেঙ্গলের থিয়েটারেও যারা দেখবি খুব নাম করা ডিরেক্টর আছে, অভিনেতা আছে, তারা প্রত্যেকে চাকরি করতো, চাকরি করে সন্ধ্যাবেলাতে থিয়েটারটা করত। কিন্তু ফুল টাইম থিয়েটার করে সারভাইভ করা আমাদের এই পোড়া দেশে খুব কঠিন কাজ, খুবই কঠিন।
তা সেটা কি কখনো হবে না, মানে মানুষ কিভাবে আর ভাববে না, কারণ এখন সব জায়গায় চেঞ্জেস আসছে। মানুষ তো ভাবলে হবে না, ভাবতে হবে তো গভর্নমেন্টকে। মানুষ তো ভাবছেই, তারা তো করছেই, তারা তো সেই আশাতেই কাজ করে যাচ্ছে। মানে এমন তো প্রচুর দল আছে যারা থিয়েটারটা করে এবং অনেস্টলি করে, প্রপারলি করে। তা- হ্যাঁ, কিন্তু কত দিন করা যাবে আই ডাউট। মানে আমি 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 এগুলো মানে এনএসডি থেকে আসার পরে আমি বুঝেছিলাম যে ছেলেদের হাতে কিছু টাকা পয়সা দেওয়া দরকার। না হলে এই যে ওরা যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে, এটা বেশি দিন হবে না। তো এইগুলো তো আমরা ফেস করি, হ্যাঁ, এবং কিছু করার নেই। মানে তোমার কি মনে হয় যে থিয়েটার একটা রেভলিউশন হওয়া দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে এখন? যেমন ধরো ফিল্ম ইন্ডাস্ট্রি, তুমি যেহেতু অনেক সিনেমা অনেক সিরিয়াল করছো, তুমি জানো দুটো ইন্ডাস্ট্রিকে ভালো করে। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেক রেভলিউশন হচ্ছে এখন, আবার নতুন গভর্নমেন্টে নতুন চেঞ্জেস হচ্ছে। তো থিয়েটারে এরকম একটা রেভলিউশন কি এই সময় আনতে হবে, এবং সেটার জন্য কি প্রস্তুত তুমি? না না, একটা আন্দোলন চলছে, বাট কতটা ফ্রুটফুল হবে আই ডাউট। আমি জানি না, মানে এটা আদপে কতটা সাস্টেন করবে। বাট করা যেতে পারে, মানে একটা চেঞ্জ আসা যেতে এটা যদি পারে। গভর্নমেন্ট যদি মনে করে তবেই হবে। হ্যাঁ, মানে ওই আরজি দিয়ে ফান্ডিং এর তো ব্যাপার আছে। হ্যাঁ, তো আর ঘটনা হচ্ছে যে আমাদের দেশে প্রচুর থিয়েটার গ্রুপস আছে, প্রচুর, হাজার হাজার। এবার গভর্নমেন্ট কতটা তাদেরকে সাপোর্ট করতে পারবে, তো এটা তো একটা যাই হোক, আমরা আশা রাখতে পারি, মানে আর কি, যে যদি এরকম হয় একটা রেভলিউশন হলে তো এর থেকে ভালো আর কিছু হবে না। কারণ আমরা এটাও জানি যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে যে আর্টিস্টরা সিনেমাতে আসে তাদের একটা ডিফারেন্ট লেভেল থাকে, আর যারা অফকোর্স অনেক এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে সিনেমাতে আছে তাদের একটা ডিফারেন্ট লেভেল। তো একটা তোমার মেসেজ টু দ্য জেনারেশন যেটা এখন চলছে, বা ইয়াংস্টার্স যারা থিয়েটারটা করতে চায় মন দিয়ে ভালো করে, তাদের জন্য এটা কি? না, অ্যাকচুয়ালি যে মানে আমি যে সে তুমি অ্যাক্টিং করো বা যাই করো, তার বেসটা হচ্ছে থিয়েটার। মানে তোমাকে অ্যাক্টিংয়ে আসতে হলে তোমাকে থিয়েটারটা করেই আসতে হবে, কারণ ওইখানে অ্যাক্টিংটা শেখা যায়। হ্যাঁ, মানে 500-600 অডিয়েন্সের সামনে একটা টানা পারফর্ম করা, এটা একটা কি বলবো, একটা গাটসের ব্যাপার আর কি, যে থ্রু আউট মানে প্রথম থেকে শেষ অবধি উইদাউট এনি কাট কাজটা করতে হচ্ছে। সুতরাং ভালো অ্যাক্টার, এটা সারা পৃথিবী জুড়েই দেখা যায় যে তারা একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে। ওইটা না হলে খুব মুশকিল আছে, কারণ ক্যামেরার সামনে দাঁড়াও বা এমনি অডিয়েন্সের সামনে করো, তোমার ওই একটা স্কিল থাকা তো দরকার। হ্যাঁ, না হলে সারা ভারতবর্ষে এত অ্যাক্টিং স্কুল কেন হচ্ছে? না, একটা সাহস লাগে আর কি, মানে এই যে তুমি থিয়েটারে তো একদম ডাইরেক্ট করছো না, অডিয়েন্স তোমার সামনে বসে আছে, সেটা অ্যাবস্ট্রাক্ট থিয়েটার মানে হোক তুমি বা তাদের রিয়েল হোক, অডিয়েন্সের নিঃশ্বাস তুমি অনুভব করতে পারো। একদম পুরো অন্য রকমের। হ্যাঁ, ওটার একটা আলাদা ভাইব আছে। মানে মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করা তোমার ভালো হলো না, কাট করলো, আবার রিটেক হলো, তুমি শুধরানোর সময়টা পাচ্ছ। বাট থিয়েটারে শুধরানোর কোনো জায়গা নেই, যা হয়ে গেল হয়ে গেল, ওয়ান টেক। হ্যাঁ, সেটা ভুল হলো কি ঠিক হলো সেটা হয়ে গেল। আর অবশ্যই একটা কোনো অভিনেতা যদি একটু স্কিলড হয়, তার যদি সে যদি একটু শিখে আসে, তাহলে ওটা তো সে পর্দাতেই হোক বা স্টেজেই হোক, ওটা তো রিফ্লেক্ট করে। না হলে আমরা ভালো অ্যাক্টার বাজে অ্যাক্টার বলি কেন, কোন জায়গা থেকে বলি? একদম ঠিক কথা। যে আরে বাপ রে বাপ, মানে দেখে বোঝা যায় যে ও স্কিলড অ্যাক্টার। হ্যাঁ, আমরা বলি না আরে বাবা ওকে উড়িয়ে দিল কি? হ্যাঁ, মানে ও এমন একটা বিলিভেবল জায়গায় নিয়ে চলে যায় যেটা মানে আমাদের বিলিভ করতে বাধ্য করে আর কি। তো এটা থিয়েটারই পারে এই স্কিলটাকে
একদম দিতে। তাই জন্য এখন আমরা এটাও বলি যে অনেক সময় বাচ্চাদেরকে থিয়েট্রিক্যাল স্কিলস শেখানো, যেহেতু এটা একটা লাইফ স্কিল অলমোস্ট লাইক, একদম। মানে অ্যাক্টিংটা তো শুধু নট ফর স্ক্রিন, যেটা হচ্ছে সেটা তো ডেফিনেটলি সিনেমা থিয়েটার আমরা দেখি, আমাদের ভালো লাগে, প্রোটাগনিস্টের সাথে আমরা কানেক্ট করতে পারি, একটা এন্টারটেনমেন্ট হয়, রিক্রিয়েশন। কিন্তু লাইফেও ধরো কেউ একজন টিচার, কেউ একজন অফিসার, কেউ একজন কাজ করে, তাদেরও কিন্তু মাঝে মাঝে অ্যাক্টিং মানে যেটা খুব ন্যাচারাল একটা ব্যান্ড, ওটা কিন্তু করতে হয়। মানে ধরো তুমি বসের সাথে কিভাবে কথা বলবে, বা তুমি একটা জায়গায় লোকেদের সাথে কিভাবে মিশবে, কথা বলবে, এটা ভীষণ ইনবর্ন স্কিল, এটাকে একটা হুনার আর কি নিয়ে আমরা জন্মাই, ওটাকে কিন্তু শার্পেন করা একটা ভালো আইডিয়া। তো আমরা আগেও কিছু এপিসোডে বলেছিলাম যে বাচ্চাদেরকে নিয়েও কিছু যদি থিয়েট্রিক্যাল স্কিলস মানে শেখানো যায়, করানো যায়, এটা একটা ভীষণ ভালো, সুইমিং এর মতন অলমোস্ট। অবশ্যই অবশ্যই। আর বাচ্চাদের ওয়ার্কশপ তো চরম হচ্ছে। আমি তো রিসেন্টলি বহরমপুরে গিয়ে একটা বাচ্চাদের ওয়ার্কশপে একটুখানি সময় দিয়ে কাজ করিয়ে এলাম আর কি। বাচ্চাদের ইমাজিনেশন না দৌড়ায়, আমরা ধরতেই পারি না। মানে ওরা এত ফ্রিক আউট করে, মানে ওটা আমরা ইমাজিন করতে পারবো না। বরং মানে এই যে বাচ্চাদের সঙ্গে কাজ করতে গেলে না আমরা নিজেরাও অনেক কিছু শিখতে পারি, আনএক্সপেক্টেড কিছু করে ফেলবে। মানে একটা যদি সিচুয়েশন দেওয়া হয়, সেইটা তারা এমনভাবে ইনঅ্যাক্ট করবে যেটা তোর আমার মাথাতেও আসবে না। একটা একটা মানে একটা যে কোনো অবজেক্ট নিয়ে এরা অন্য অবজেক্টে কনভার্ট করে দিতে পারে। অবশ্যই মানে আমি সেদিনকেও ওই ওয়ার্কশপে বাচ্চাদের অভিভাবকদের বলেছিলাম যে অবশ্যই বাচ্চাদেরকে থিয়েটার ওয়ার্কশপে আনুন, তাদের ব্রেন শার্প হয়, একদম মাইন্ড ডাইভার্ট হয় না, পড়াশোনাতে মন বসে। হ্যাঁ, এটা আমি দেখেছি। একদম, হ্যাঁ তুমি তো দেখে একদম এটাই, এটা নিয়ে আলোচনা ছিল আগেও and আবারও হলো। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্ড আশা রাখছি যে থিয়েটার নিয়ে কিছু একটা ভালো আন্দোলন হবে, একটা রেভলিউশন হবে। মানে ওয়েস্ট বেঙ্গল যা করে সেটাই না ইন্ডিয়া করে, তারপরে না দেশ করে, মানে অন্য দেশও করে, এরকম তো আমাদের একটা ভাবনা এবং কথা। তো আশা রাখছি যে ওটা নিয়ে একটা বিশাল কিছু হবে এবং আরও অনেক ভালো হবে যারা থিয়েটার করছে। এইবার আমি চলে আসছি সিনেমাতে। তো তুমি তো এত অ্যামেজিং ক্যারেক্টার্স প্লে করেছো, তুমি কি সব ক্যারেক্টার্স চুজ করো নাকি ডিসাইড করো এই মোমেন্টে যে কোনটা নেব কোনটা ছাড়বো? না না, এখন যা কাজের অবস্থা তাতে আর চুজ করার কোনো জায়গা নেই। হ্যাঁ, যেটা পাই সেটা করি, কিন্তু আমি লাকি এনাফ যে আমি যতগুলো ক্যারেক্টার পেয়েছি খুব ডিফারেন্ট ক্যারেক্টার পেয়েছি আর কি। এবং আমার তো এই মিডিয়াতে কীভাবে অ্যাক্সিডেন্টালি চলে আসা আর কি। মানে তখন আমি ভারতেন্দু নাট্য একাডেমি লখনৌতে স্টুডেন্টসদের সঙ্গে একটা প্রোডাকশান করাচ্ছিলাম। তো হঠাৎ করে রাত্রে অনির্বাণের ফোন এলো, দাদা আমি একটা কাজ করছি, তো এখানে এইরকম একটা ক্যারেক্টার আছে, ওটা আমি চাইছি দাদা তুমি করো, এবং কালকে যদি একবার এসে একটু ছোট্ট একটা অডিশান দিয়ে যাও। ভাই আমি তো এখন লখনৌয়ে, আমি তো যেতে পারবো না, তো তুমি যদি একটু স্ক্রিপ্ট একটু পাঠিয়ে দাও তাহলে আমি হয়তো এখানে ভিডিও করে পাঠিয়ে দিতে পারি আর কি। তো পাঠালো, আমিও ওটা ওখানে ভিডিও করে পাঠালাম, দিয়ে লিখলাম যে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় জানিও। তো তারপরে ওটা দেখার পরে রিপ্লাই এলো যে ইট ইজ মোর দ্যান এনাফ ফর অ্যান অডিশন। ঠিক আছে। তারপরে তো ফিরে এসে ওই করলাম, এবং আমার জীবনযাত্রার একটা পরিবর্তন এলো আর কি। কারণ ওই বল্লভপুর করার পর মানুষের এত ভালোবাসা পেয়েছি যে কিছু পরপর কিছু ডাক আসতে থাকলো আর কি। SBF থেকেই আরেকটা কাজ করলাম, বগলা মামা যুগ যুগ জিও। তারপরে ক্লিকে একটা কাজ করলাম, রং মিলান্তি বলে সিরিজ। তারপরে আড্ডা টাইমসে একটা করলাম, নন্দিনী। তারপরে দেবালয়ের সঙ্গে একটা কাজ করলাম, বাদামি হায়নার কবলে।
তো এরকমভাবে কাজ আসতে থাকলো, করতে থাকলাম। ইন বিটুইন যেটা হয়েছিল যে বম্বে থেকে একটা মেগার জন্য ডাক এলো। বম্বে থেকে ডাক এসছে, একটা মেজর রোল ওটা। তো আমি বললাম যে মাসে কতদিন করে কাজ থাকবে? বলল তা 25 দিন তো বটেই। তা এলাম, তাহলে আমার থিয়েটারটা কি হবে? বললো ওটা ভুলে যাবেন। এলাম, তাই হয় নাকি? দিয়ে আমি যাইনি। ব্যাস, এই দিয়ে বাড়িতে চরম গালাগাল খেলাম। যে না, ঘটনা হচ্ছে যে যেহেতু আমার মিসেস গভর্নমেন্ট এমপ্লয়ি, একটা সার্ভিসে আছে, হেলথে, তো সত্যি কথা বলতে কি ওর ওপর ভর করেই আমি এগিয়েছি। কারণ আমি জানতাম যে আমার দুবেলা ডাল ভাতের অভাব হবে না। আমি থিয়েটারটা করে গেছি, সে নিজেও খুব ভালো অ্যাক্ট্রেস, আমার প্রচুর প্রোডাকশানে অ্যাক্টিং করেছে। আর আমি তার আগে মানে এনএসডির প্রচুর থিয়েটার ওয়ার্কশপ করিয়ে বেরিয়েছি সারা ভারতবর্ষ জুড়ে, এবং ওইটাই আমার মেইন আর্নিং ছিল বলা যায়। হ্যাঁ, তো কিন্তু একটা ফিক্সড যেটা ছিল সেটা হচ্ছে আমার স্ত্রীর জবটা। তো যখন হলো এটা, আমি ছেড়ে দিলাম, যে খুব গালাগাল খেলাম, আমাদের কথাও একটু ভাবো, তুমি কেন নিলে না? তাহলে থিয়েটারটা বন্ধ হয়ে যাবে। তো বলো পরে করতে থিয়েটারটা, যা হয় আর কি। হ্যাঁ, সবাই তো একটু আরেকটু ভালো থাকতে চায়। না না, তারপরে না, আমি এটাকে অস্বীকার করছি না, কোনোদিনই করি না। কারণ আমি তো সেরকমভাবে আমার সংসারে খুব একটা কন্ট্রিবিউট করতে পারিনি, সবটাই আমার মিসেসের ওপর দিয়েই গেছে। ন্যাচারালি তার একটা চাপ একটা ছিলই। তারপরে নীলাঞ্জনা সেনগুপ্তর কাছ থেকে একটা ডাক এলো, প্রথম মেগা, লাভ বিয়ে আজকাল। তো ওটা আমি নিলাম, এবং তখন থেকে আমার কলকাতাতে থাকা, মানে মোটামুটি 3 বছর ধরে আমি কলকাতাতে থাকছি, এবং কনস্ট্যান্ট এই কাজগুলো করে গেলাম আর কি। তারপরেই উড়ান বলে আরেকটা সিরিয়াল হলো, সেটাতে করলাম। মাঝে আরও 3-4টে সিরিয়ালের টুকরো টুকরো কিছু কাজ করে এসেছি। ইন বিটুইন কিছু ফিল্মের কাজও টুকটাক টুকটাক করে করছে, ওটা চলছে আর কি, এই আর কি। আমরা ডেফিনেটলি তোমাকে বম্বেতে দেখতে চাই, এবং আমরা আশা রাখছি যে আবার তুমি সেই অপরচুনিটি যখন আসবে তুমি নেবে আর তুমি যাবে। তবে এখান থেকে একটা খুব সুন্দর কম্প্যানিয়নশিপের আমরা ছবি দেখতে পাই, যেখানে তোমার ওয়াইফ তোমার সাথে এবং তুমি তোমার ওয়াইফের সাথে, মানে যেটা হয় একটা বিউটিফুল কম্প্যানিয়নশিপ, যেখানে আমাদের ভাবতে হলো না যে আমি কি এগোতে পারবো, কেন দুজন দুজনের হাত ধরে ঠিক এগিয়ে যাচ্ছে। না, ও অত্যন্ত সাপোর্টিভ ইন দ্যাট ওয়ে। হ্যাঁ, দ্যাটস ওয়ান্ডারফুল। আচ্ছা, এবার আমাকে বলো দেখি, এই তোমার নেক্সট কিছু প্রজেক্ট বা তুমি কি ভাবছো, কি করবে? না, মিডিয়ার ক্ষেত্রে এখনো কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমি আমার দলে একটা থিয়েটারের কাজ শুরু করেছি আর কি। হয়তো জুনেই এটা তার মঞ্চায়ন হয়ে যাবে। রাকেশ ঘোষের লেখা একটা নাটক ঢোলক, এটা প্রত্যেকটা মানুষেরই গল্প আর কি, সেটা নিয়ে কাজ করছি। রিসেন্টলি 5-6 দিন আমি বহরমপুরে গিয়ে কাজটা একটু করে এলাম, টোটাল একটা স্কেচ বানিয়ে রেখে এলাম, আবার যাবো, গিয়ে কাজ করব। কিন্তু এখনও মিডিয়ার থেকে মানে ফিল্ম বা সিরিয়াল বা এইসব থেকে এখনও কোনো ডাক আসেনি। তো ওয়েট করছি কোনোদিন যদি ডাক আসে। একটা কথা যেটা বলে যে ভালো গল্প, সবসময় ভালো গল্পের দরকার হয়। ভালো গল্প আসতে এত সময় নেই কেন, মানে এত কম কেন ভালো গল্প, বলো তো? এই রে, এটা তো যারা গল্পকার তারা বলতে পারবে। ভালো গল্প নেই তা না, ডেফিনেটলি আছে। আই মিন
মানে তুই মানে কোন পার্সপেক্টিভে বলছিস, মানে মিডিয়ার পার্সপেক্টিভে না থিয়েটারে? আমি না থিয়েটারে না, তো ওটা ঠিক হতো আছে, না। মানুষ তো লিখছে ওরা একদম অন্যভাবে। মিডিয়াতে অনেক সময় শোনা যায় ও, যেমন ধরো আমি লিখি, ঠিক আছে, তো অথর স্টোরিজ লিখি, ও বা খুব ভালো 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 গল্পটিও তো, ভালো গল্পের খুব দরকার আছে, ভালো গল্প পাওয়া যায় না, তো এত কঠিন কেন ভালো গল্প পাওয়ার? মানুষের জীবনে কি গল্পের অনেক অভাব হচ্ছে? তোমার কি মনে হয়? না, অ্যাকচুয়ালি ভালো গল্পের অভাব নেই, মানে এখন তোর কাছে কোনটা ভালো গল্প বা আমার কাছে কোনটা ভালো গল্প, এগুলো তো ডিপেন্ড করে। আচ্ছা, হ্যাঁ, মানে সিরিয়ালের ক্ষেত্রে প্রত্যেকটা সিরিয়ালই শুরু হয় খুব ভালোভাবে, কিন্তু 2-3 মাস যাওয়ার পর আলটিমেটলি সেই একটা জায়গাতেই ঘুরে ফিরে চলে আসে। হ্যাঁ, হতে পারে যে এটাকে একটু লং রান করাতে গেলে কিছু দ্বন্দ্ব, কিছু এই তা থাকা দরকার, না হলে এগোয় না। এটা হয়তো সিরিয়ালের একটা ফর্মুলা। তো কিন্তু তার মধ্যেও মানে যদি এক্সপ্লোরেশনটা ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ধরো সিরিয়ালে যদি উপন্যাস দেখানো হয়, তাহলে কি সিরিয়াল চলবে না? সেই একই রকম সিরিয়ালের গল্পগুলো যেগুলো আমরা দেখে এসেছি, হাজব্যান্ড ওয়াইফ, আবার হাজব্যান্ড ওয়াইফ, বা থার্ড হাজব্যান্ড ওয়াইফ, মানে হয়েই যাচ্ছে, আবার কনফিউজ কে কার ওয়াইফ, আমি তো কনফিউজ হয়ে যাই। তো সেখানে যদি উপন্যাসের গল্প দেখানো হয় বা লিটারেচারকে, কেন হবে না? আমি মানুষ বলছি যে দেখবে না, কেন দেখবে না? মানে উপন্যাসকে বেস করে তো বহু 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 ফিল্ম হয়েছে। হ্যাঁ, তো যদি ওই সঠিক জার্নিটা ধরা যায় তাহলে কেন হবে না? না হওয়ার তো কিছু নেই। তাই তো, তাহলে এই চেঞ্জটা কি করে আসবে? মানে একটা বাড়ি, বড় পিসির বাড়ি গেছি, বড় পিসির বাড়িতে টিভি চলছে সারাক্ষণ, আমি সেই দেখে যাচ্ছি, কনফিউজ হয়ে যাচ্ছি কার বউ কার বর কে কি। মাঝে মাঝে হয়তো তুমি আসছো, একটা কমেডি ক্যারেক্টার খুব মজা লাগছে, সবাই মিলে দেখছি, তারপর দেখছি বাচ্চাটা বসে আছে, সেও দেখছে, মানে আমার দিদির মেয়ে। আমি ভাবছি যে কি কি দেখছে ও, কি বুঝছে ও, কি শিখছে বা হচ্ছেটা কি? তো প্রত্যেকটা বাড়িতে তো সবাই সিরিয়াল দেখে, তখন আমার মাও খুব সিরিয়াল দেখতো। আমি জানি যে সিরিয়াল মানে এমন হয়েছে যে রান্না করতে করতে মা কাঁদছে। আরে এগুলো মানে নুন চিনি এগুলো হয়েছে, সত্যি হয়েছে, এত ঘরে ঢুকে যায় মেগা সিরিয়াল, তাই না? একদম তো একদম। সেইখানে এখন নতুনত্ব কি একটু আসতে পারে, যে একটা লিটারেচার বেসড একটা এমন গল্প যেটা মানুষের মাইন্ডটাকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যায়, এরকম করতে হবে তো নাকি? কি মনে হয়? মানে প্রথম কথা হচ্ছে যে না, আমি আশা দেখানোর কেউ নই। এটা আশা তো প্রোডাকশন হাউসই দেখাতে পারে। তারা যদি সেই রিস্কটা নেয়, হ্যাঁ, যে না আমি একটা ভালো উপন্যাসকে আমি দেখাতে চাইছি, আমার মতন করে আমি দেখাতে চাইছি, তাহলেই হয়। হ্যাঁ, আমরা তো কুশীলব মাত্র, আমাদেরকে যা দেবে আমরা তাই করব। পারে আর কি, না, ডেফিনেটলি হতে পারে, কেন হবে না? বহু আগে পূর্ব পশ্চিম ওই উপন্যাসটা নিয়ে কাজ শুরু হয়েছিল, যদি ওটা বেশি দূর এগোয়নি, মাঝপথে বন্ধ হয়ে গেছিলো। কেন হয়েছিল আমি জানি না, বাট ছিল। তো এরকম তো বহু হয়েছে। আগে হিন্দিতেও গণদেবতা নিয়ে কাজ হয়েছিল, দেখেছিলাম তখন টিভি। রঙ্গকর্মী প্রচুর অ্যাক্টার্স হতে কাজ করেছিল। হয় না তা না, কিন্তু আমি বলছি যে সেই সাহসটা একটু যদি নিয়ে নামে তবেই হয়। সেভাবেই আর কি সোসাইটি চেঞ্জ হয়। কেন বলছে মেয়েটা? বিকজ সিরিয়াল মেগা দিজ আর পার্ট অফ হাউস হোল্ড। প্রত্যেকটা মানুষ যারা বাড়িতে থাকেন, বিশেষ করে মা, দিদিমা, কাকি, পিসিমা, এরা, বা অনেক সময় পুরুষও থাকেন বাড়িতে, দাদু হতে পারে, বা হাউস, আজকাল তো হাউস হাজবেন্ডসও হয়, কোনো অসুবিধা নেই। তো সবাই কিন্তু সিরিয়াল দেখে, কাজে যখন দেখে তাদের সেই রকম একটা ভাব চিন্তা, একটা মাথায় চেতনা এসে যায়, কিভাবে ইনভলভ হয়। মানে আমি আমার ওখানে রাত্রে একটা দোকান থেকে খাবার নিতে যাই, তো সেই দিদিটি আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা ওই জায়গাটা এরকম করলো কেন? হ্যাঁ, ও এলো কেন, কোত্থেকে এলো? না দিদি আমি জানি না কোত্থেকে এলো এইটুকুই আর কি। তো তার উত্তর আমাদের নেই। আমি সেটাই বলছি, এতটা ইনভলভ। যেমন আমাদের যে বন্ধুরা যারা অ্যাক্টিং করছে, ধরো নেগেটিভ রোল করছে, আমরা শুনেছি তুমি কেন এরকম করো ভাই, এরকম তো তোমার করা ঠিক নয়। তার মানে কি ওরা এতটাই ডুবে যাচ্ছে, তাহলে ওখান থেকে যদি
ওরকম কিছু ভালো জিনিস ওরা পায়, শক্তির বা কোনো ভালো আইডিয়া, যে জীবনে আমরা অনেক কিছু করতে পারি। তো ওটাই মনে হয় এখন একটা মেজর ওয়ে অফ চেঞ্জিং লাইফস আমাদের সোসাইটিতে। একদম একদম একদম, এটা ঠিকই বলেছিস। মানে শ্যুট করে বেরোচ্ছি, বাইরে একজন ভদ্রলোক ধরেছে, আপনি এত ভালো, আপনার বড় ছেলেটা এইরকম কেন? ছোট ছেলেটা তো কি ভালো, আপনার বড় ছেলেটা এইরকম হলো কেন? আমাকে হড়কাচ্ছে রীতিমতন। আমি বললাম, বিষয় আমি লিখিনি, কেউ কেউ তো হয় ভালো হবে, আপনি দেখবেন পরে গিয়ে ছেলেটা ভালো হবে, ঠিক আছে দেখি। মানে এইরকম, মানে ভদ্রলোক আমাকে বলছে দাঁড় করিয়ে, আপনি এত ভালো, আপনার ছোট ছেলে এত ভালো, বড় ছেলে এরকম বদমাইশ কেন? দেখো, অথচ আসল লাইফে তোমার শুধু মেয়ে, আমাদের প্রিয় স্নেহা। কোনো বড় ছেলে নেই, কোনো ছোট ছেলে নেই। আমার মনে হয় যে আমরা যদি একটু আর একটু চিন্তা করি, মানে যা চলছে, যেই লেভেলে আমরা সবাই রয়েছি, এবং সিনেমা, থিয়েটার, এগুলো তো মানুষের জীবনের, ইন দ্য ওয়ার্ল্ড, লাইক ইন টুডেস ওয়ার্ল্ড, দিজ টু মিডিয়ামস আর দি হাইয়েস্ট ফরম্যাট। নাও মেটা ইজ কামিং ইন, রাইট? দ্য ইমাজিনেশন, দ্য ভিশন, ইটস কামিং ইন, ওকে? কিন্তু এইগুলো থ্রু দিয়ে উই ক্যান সেট এক্সাম্পলস ইন দ্য সোসাইটি, এমন ভাবে উই আর কানেক্টেড, রাইট? সো মেবি উই ক্যান থিঙ্ক আ লিটল বিয়ন্ড। তো তুই তো লেখালেখি করিস, তুই এটা ভাব, এবং তুই একটা এক্সাম্পল সেট কর, করে যা প্রডিউসারের কাছে, যে এইরকম কাজ করতে চাইছি, দেখুন তাহলে দেখ, তাহলে কি বলে বলে দিলে আচ্ছা, দেখি বলে যদি হয়। বাট ঠিক ভাবছি তো, সেটাই জিজ্ঞেস না, করার। ঠিক তো ভাবছিসই, বাট করতেও তো হবে। হ্যাঁ, উই অল হ্যাভ টু টেক ইনিশিয়েটিভস, যদি পারি। মুশকিল হয় কি, যে প্রডিউসাররা তো চাইবে যে এটা রান করুক, হ্যাঁ, রিস্ক নিতে এবং চায় না, এক্স্যাক্টলি, হ্যাঁ। পয়সাটা রিটার্ন হোক। এখন তো আবার নতুন রুল এসেই গেছে আমাদের, যে যতটা বাজেট ততটা কাজ, সব তো হচ্ছে নতুন নতুন। তো হয়তো ভার্টিক্যালে নিয়ে আসতে পারি, এখন তো ভার্টিক্যাল চলছে খুব। সেদিন গেছিলাম দেখতে একটা ভার্টিক্যাল শুট, একজন দাদা শুট করছিলেন, ডিরেক্টর দাদা। তো বেশ ইন্টারেস্টিং ভার্টিক্যাল শুট। আজকাল যেমন অনেকদিন আগে থেকে তোমার বেরোচ্ছিল যে এটা খুব একটা টুইস্ট এন্ড টার্নস এর সাথে, তো আমাদের বাংলায় ঢুকে গেছে এখন মোবাইলে দেখার জন্য। তো দেখি সেগুলো, মানে মোবাইলে লম্বা করে, হ্যাঁ লম্বা করে, তো শুটটা ওরমই হচ্ছে একদম। তোমার ক্যামেরা সেটআপটাই এমন যে শুটটা এরকম ভার্টিক্যালি শুট হচ্ছে। অ্যাক্টরসরাও শিখছে যে কিভাবে আমরা কি করব, ডিরেক্টরসরাও এক্সপেরিমেন্ট করছে আর কি। তো এগুলো শুরু হয়েছে। তো তোমার একটা মেসেজ ফর দ্য পিপল, ইউ নো, আমাদের দেশের মানুষের জন্য একটা এই রে, আমি মেসেজ দেবার মতন কেউ নই। না না, তুমি, আমার মেসেজ দেওয়ার জন্য কেউ নই। হ্যাঁ, আমি একজন শিল্পী, আমি কাজ করছি, এবং মানে আপনাদের জন্যই এই কাজগুলো করা হয়। আপনারা দেখুন, যদি যাই হোক, হ্যাঁ, একটু মানে প্রচুর কাজ হচ্ছে, তো সেই কাজগুলো একটু দেখুন, ভালো হোক খারাপ হোক, তার ফিডব্যাক দিন, যাতে পরবর্তীতে ওটা কিছু রেকটিফাই করা যায়। একটু পজিটিভ হয়ে আসুন। মানে আমরা আজকাল না খুব নেগেটিভ হয়ে পড়ছি। ওই নেগেটিভিটিটাকে যদি একটু দূরে রেখে একটু পজিটিভ থিঙ্কিংয়ের দিকে যাই, তাহলে বোধহয় আমরা এক ধাপ আমরা এগোতে পারবো আর কি, এগোনোর দিকে যাওয়া যায় আর কি। না, একদমই ঠিক। আর আমি জানি যে বহু বহু মানুষ তোমার দিকে তাকায় এবং খুব পছন্দ করে তোমার কাজ। এবং আমি নিজে যখন অনেক সময় এই প্রশ্ন পেয়েছি, বিশেষ করে হাঁটি হাঁটি পায়ের সময়, দাদা কোথায়, উনি কোথায়, সন্দীপদা কোথায়, তো মানুষ তোমাকে চেয়েছে দেখা করতে তোমার সাথে। আর একটা বিষয় হচ্ছে যে তুমি খুব একটা বেশি মানে তোমার ইয়ের থেকে বেরিয়ে যে লোকের সাথে, মানুষের সাথে মিশছে, ওটা কিন্তু না, ওটা আমার নেচারে নেই। আমি একটু শাই, একটু তুমি, এক্স্যাক্টলি। কিন্তু মানুষ, কিন্তু আমি দেখেছি যে দে ওয়ান্টেড টু রিচ টু ইউ। আই হোপ এটা আরো হবে। আর তোমার যে ওয়ার্কশপস গুলো হয় সিটিতে, যেমন কদিন আগে তুমি ওই আমাদের মাইম ইয়েতে নিলে না আমাদের, হ্যাঁ, তো আমি গেছিলাম ওখানটাতে তোমার এটা দেখতে। তো ওরকম যদি কিছু ওয়ার্কশপে আপনারা চান যে আপনাদের বাচ্চারা আসুক, পার্ট নিক, বা প্লিজ রিচ আউট। মানে আমার তো মনে হয় যে এটা থেকে একটা লাইফ স্কিল। তো মানে আমি বলি যে যারা সত্যি অ্যাক্টিংটা করতে চান, তারা কিন্তু আগে থিয়েটারটা করুন ভালো করে। হ্যাঁ, ওইখানে বেসিকটা শিখতে পারবেন। হ্যাঁ, কীভাবে কথা বলতে হয়,
কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে জেস্চার পশ্চারকে কীভাবে ইউজ করতে হয়, আপনার থট প্রসেসকে কীভাবে ইউজ করতে হয়, এটা কিন্তু থিয়েটার শেখায়। তারপরে আপনি মিডিয়াতে আসুন, দেখবেন খুব ইজি হয়ে যাচ্ছে। কারণ থিয়েটারে তো পুঙ্খানুপুঙ্খভাবে এই যে এতদিন ধরে রিহার্সাল করা হয়, কেন করা হয়? যে তোকে একটা ডায়লগ দিল, তুই ডায়লগটা বলে দিলি, কিন্তু ওইটাই সব নয়। ইন বিটুইন লাইন্স যে সাদা জায়গাটা থাকে, সেইখানে প্রচুর ডায়লগস থাকে। দ্যাট ইজ দ্য থট প্রসেস, যেটাকে সাবটেক্সট বলে। ওই সাবটেক্সটটা এক্সপ্লোর করতে হয়, করলে তবেই ওই ডায়লগটা আমি ঠিক করে বলতে পারবো। এইটা খুব দরকার। মানে এই প্রসেসের মধ্যে দিয়ে যদি না যাওয়া হয়, মানে ওই ডায়লগ বলা হবে, ডায়লগের মধ্যে কোনো ডেপথই থাকবে না, যে আমি কেন বলছি এই ডায়লগটা, আমি কেন বলছি, এই কেনর উত্তরটা আগে খোঁজা দরকার পড়ে, তবেই ওই ডায়লগের ডেলিভারিটা ঠিকভাবে হবে, তার মিনিংটা ঠিক করে পৌঁছবে। মানে একটা শব্দের ওপর কোন শব্দের ওপর জোর দিলে কি মানে দাঁড়াবে, এটা কিন্তু ওই কোনটাকে জোর দেব তার উপর ডিপেন্ড করে ওই মানেটা পাল্টে যায়। একদম, দিস ইজ ভেরি, মানে আমি ভাত খাবো, একটা সিম্পল ডায়লগ। এবার আমি যদি যে তিনটে শব্দকে কিভাবে আমি কোনটার উপর জোর দিলে মিনিং পাল্টে যায়। আমি ভাত খাবো, এটাতে আমি ভাত খাবো, আমি ভাত খাবো, অন্য কিছু না, আমি ভাত খাবো, তাহলে দাঁড়ালো আমি ভাত খাবো, অন্য মিনিং না, খাবোর ওপর আমি স্ট্রেসটা মারলাম, তাহলে মিনিংটা পাল্টে যায়। তিন রকম শব্দের উপর জোর দিলাম, তিনটে আলাদা আলাদা মিনিং হলো। তো এইগুলো থিয়েটারই শেখায়, অন্য কোথাও শেখানো যায় না। সুতরাং মিডিয়াতে আসতে হলে আপনাকে ওই আগে থিয়েটারে যান, থিয়েটার করুন, হ্যাঁ, থিয়েটারের ওই প্রেশারটা নিন, তারপরে এখানে কাজ করুন, দেখবেন অনেক সহজ হয়ে যায়। প্লাস এটার সাথে আমি অ্যাড করবো যে যেহেতু 2026 এআই আমাদের সাথে চলছে, দুটো ওয়ার্ড খুব কমন হয়েছে এখন। একটা হচ্ছে আপস্কিলিং, যে স্কিলটা আমরা জানি তারও উপরে স্কিলটাতে আমরা পৌঁছে যাই। আর সেকেন্ড হচ্ছে এমপ্যাথি, মানে বলছে যে তোমার ইমোশনাল যে ব্যাপারটা হিউম্যানসে থাকে, সেটা এআই করতে পারবে না, ইমোশনাল ইন্টেলিজেন্স। তো আমার মনে হয় ইমোশনাল ইন্টেলিজেন্স আর এই আপস্কিলিংয়ের জন্য একটা এক্সট্রা স্কিল যদি কেউ শিখতে চায়, মানে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো, অন্য অনেক সাবজেক্টস নিয়ে, সেটা আই থিঙ্ক একদম থিয়েটার কুড বি দ্যাট ব্রাঞ্চ ফর ইউ, যেটা তোমাকে তোমার লাইফে এগোতে অনেক হেল্প করবে। তো জাস্ট রিচ আউট। অ্যাকচুয়ালি থিয়েটারটা না খুব টাফ। থিয়েটার এমন একটা সাবজেক্ট যেখানে সমস্ত কিছু মানে আপনাকে ওখানে পলিটিক্সটা জানতে হবে, ওখানে আপনাকে জিওগ্রাফিটা জানতে হবে, ওখানে আপনাকে সায়েন্স জানতে হবে, সব কিছু আছে ওটার মধ্যে। সব কিছুর একটা মিলন হচ্ছে থিয়েটার। মানে আপনি এমএ পাস করলেন ইংলিশ নিয়ে, আপনি কিন্তু থিয়েটারে কিন্তু সবটা লাগে, সবটা, ডান্স, সিঙ্গিং, আবৃত্তি, অ্যাক্টিং, সব লাগে, সব নিয়ে থিয়েটার। ওইটাকে ওই জন্য পঞ্চম বেদ বলা হয়। একদম পঞ্চম বেদ, ঠিক লাইফের মতন। লাইফে কিন্তু সবটাই লাগে, জানি আর না জানি, লাগে কিন্তু সবটাই। ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। অসাধারণ লাগলো, এত গরমের দিন, মে মাস, এটা তাই না? থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আর এত ভালো ভালো কথা বলার জন্য। আই এম শিওর যে এভরিওয়ান এনজয়েড টকিং টু ইউ। আশা রাখছি আবার আসবে। থ্যাংক ইউ সো মাচ।